আসসালামু আলাইকুম। এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার 1 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে ভাইয়ের ছোট পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সামির। আমি বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আমি ছিলাম হচ্ছে 18 ব্যাচ। এই হচ্ছে আমার ছোট পরিচয়। ওকে, তাহলে আজকে আমরা যে লেকচারটা শুরু করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 11, খনিজ সম্পদ ও জীবাশ্ম। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের পরবর্তীতে সব জায়গায় ইউজ হবে। সো আমি আশা করব এই লেকচারটা আমরা খুব মনোযোগ দিয়ে সবাই দেখব, কারণ এখান থেকে বোর্ডে যেমন আমাদের কোশ্চেন আসে, তেমনি এনডিসি অ্যাডমিশন বা হলিক্রস অ্যাডমিশনেও যেমন কোশ্চেন আসে, এইচএসসি তেও কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র আমাদের কাজে লাগবে। হ্যাঁ, সো এই কারণে আমরা এই জিনিসটা খুব ভালো করে মনোযোগকে বুঝে ক্লাসটা করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা একটা বোর্ড কোশ্চেন দিয়ে চ্যাপ্টারটা শুরু করছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি, তাই তো? তাহলে জীবাশ্মটা কাকি বা জীবাশ্মটা কাকে বলে? তাহলে ভাইয়া একদম তুমি ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে এই যে আমাদের উদ্ভিদ অথবা হচ্ছে তোমার প্রাণীর যে মৃতদেহগুলো আছে, উদ্ভিদ বা প্রাণীর যে মৃতদেহগুলো আছে, ঠিক আছে, এগুলো কি হয়, এগুলো মাটির নিচে মাটির নিচে চাপ, তারপরে হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, যেগুলোকে আমরা বলতে পারি প্রভাবক। হ্যাঁ, ব্যাকটেরিয়া থাকতে পারে, বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল থাকতে পারে। এই প্রভাবক গুলোর কারণে এই উদ্ভিদ বা প্রাণীর যে মৃতদেহগুলো, এগুলো কি হয়, এগুলো হচ্ছে পরিবর্তিত হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ভাই, এটা কিন্তু একদিন দুই দিন ধরে না, এটা হচ্ছে কমপক্ষে হাজার হাজার বছর ধরে তোমার এই পরিবর্তনগুলো সাধিত হয়। এই হাজার হাজার বছর ধরে যে আমাদের পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের কারণে হাজার হাজার বছর ধরে যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটার কারণে কি হবে বা এই পরিবর্তনটার কারণে আমরা পরবর্তীতে এই মৃতদেহগুলোকে যে আকার বা আকৃতিতে পাই বা যে পদার্থগুলোকে পাই, তাদেরকে আমরা বলি হচ্ছে জীবাশ্ম। তাহলে উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ মাটির নিচে চাপ, তাপমাত্রা, প্রভাবক ইত্যাদির কারণে পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনটা হাজার হাজার বছর ধরে চলমান। এবং এই পরিবর্তনের কারণে, ঠিক আছে, এই পরিবর্তনের কারণে যে পদার্থ তৈরি হচ্ছে, যে পদার্থগুলো তৈরি হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি কি, পদার্থ সমূহ তৈরি হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে জীবাশ্ম। তাদের আমরা কি বলছি বলতো? তাদের জীবাশ্ম বলছি। যেমন আমরা যদি একটু ছবি দেখার চেষ্টা করি, যে আমাদের এই জায়গাটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া, এই যে দেখো, উদ্ভিদের যে মৃতদেহগুলো আছে না, এই উদ্ভিদের মধ্যে কি কি হইতে পারে? বড় উদ্ভিদ তো আছে আছে, তেমনি একইভাবে কিন্তু ফাইটোপ্লাঙ্কটন বায়োলজিতে পড়ে আসার কথা। খুবই ছোট ছোট উদ্ভিদ, তাই না? এই ফাইটোপ্লাঙ্কটন এগুলো কিন্তু কি হচ্ছে বলতো, এই যে প্রেসার এবং তাপের কারণে কিসে পরিণত হচ্ছে? কয়লায় পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে ভাইয়া? কয়লায় পরিণত হচ্ছে। আর যদি তুমি প্রাণীর মৃতদেহর কথাটা চিন্তা করো, যে প্রাণীর মৃতদেহগুলো যখন হচ্ছে আমাদের, এই প্রাণীর মৃতদেহের মধ্যে কিন্তু জু প্লাঙ্কটন কথাটাও আছে। জু প্লাঙ্কটন কি জিনিস ভাই? জু প্লাঙ্কটন হচ্ছে অনেক ছোট ছোট প্রাণী। তাহলে এই জু প্লাঙ্কটন গুলো কিন্তু চাপের কারণে দিন শেষে কিসে পরিণত হচ্ছে বলতো? পেট্রোলিয়ামে পরিণত হচ্ছে। না, আমরা যে এলপিজি পেট্রোলিয়াম ব্যবহার করি, সেই পেট্রোলিয়াম গুলো আসলে কিছুই না, এই যে হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাণী মারা গেছে মাটির নিচে, এরা কি হয়েছে, চাপ, তাপমাত্রা, প্রভাবক এইসবের কারণে পরিবর্তিত হয়ে এরা কি হচ্ছে ভাই, এই যে আমাদের পেট্রোলিয়ামে পরিণত হচ্ছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাই, এই যে পেট্রোলিয়ামটা পরিণত হইছে, এইটাকে যদি আমরা এখন
আরো বেশি পরিমাণে হচ্ছে তাপচাপ দেই, এই যে পেট্রোলিয়াম গুলোকে যদি আরো বেশি পরিমাণে তাপচাপ দেই, তাহলে এগুলো কিসে পরিণত হচ্ছে বলতো ভাইয়া? প্রাকৃতিক গ্যাসে পরিণত হচ্ছে, ঠিক আছে? তার মানে এই পেট্রোলিয়ামের এই উপাদানগুলোকে যখন আমরা কি করছি বলতো, অনেক বেশি পরিমাণে আরো অনেক দিন ধরে চাপ তাপ ইত্যাদি আমরা প্রয়োগ করছি মাটির নিচে, তখন এরা কিসে পরিণত হচ্ছে? প্রাকৃতিক গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে সিম্পল কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে যে উদ্ভিদ থেকে কি আসতেছে? কয়লা। আর প্রাণীর মৃতদেহ থেকে পেট্রোলিয়াম। যদি পেট্রোলিয়ামটাকে তুমি মাটি থেকে না উঠাও, এরা যদি আরো অনেক বছর তাপচাপ পায়, তাহলে দিন শেষে এরা কি তৈরি করতেছে ভাই বলতো? প্রাকৃতিক গ্যাস তৈরি করছে, ঠিক আছে? কি তৈরি করছে বলতো ভাই? প্রাকৃতিক গ্যাস তৈরি করছে। তাহলে এই যে উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ মাটির নিচে চাপ তাপমাত্রা প্রভাবক এইসবের কারণে পরিবর্তিত হয়ে হাজার হাজার বছর ধরে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের কারণে যে পদার্থটা তৈরি হচ্ছে, সেই পদার্থটাই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। আর এই পরে আমরা যেটা দেখছি যে ভাইয়া, প্রাকৃতিক গ্যাস আমাদের এই যে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায়, সেই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে আসলে কি অবস্থা, আর পৃথিবীর যে বিভিন্ন দেশের যে প্রাকৃতিক গ্যাস তাদের কি অবস্থা, সেইটা হচ্ছে আমরা এখন কি করব, একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো সারা বিশ্বের যে, ঠিক আছে, বিশ্বের তথ্য থেকে যদি আমরা একটু বলার চেষ্টা করি, যে বিশ্বের তথ্য অনুসারে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, বিশ্বের তথ্য অনুসারে আমরা কি বলছি, যে প্রাকৃতিক গ্যাসে সব থেকে বেশি পাওয়া যায় কি, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে মিথেন, CH4। এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, কত? 80%। এরপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইথেন, কত ভাইয়া? 7%। এরপরে পাওয়া যায় হচ্ছে প্রোপেন, কত ভাইয়া? 6%। তারপরে বিউটেন আর আইসোবিউটেন, ভাই দুইটার একটু পার্থক্যটা বলেন তো। CH3, CH2, CH2, CH3, এইটাকে আমরা বলছি হচ্ছে ভাই বিউটেন। হ্যাঁ, এখন CH3 কার্বন হাইড্রোজেন, CH3 কার্বন হাইড্রোজেন যুক্ত হইলো। তাহলে এই যে দেখো তো ভাই, আমাদের কি হচ্ছে, এইখানে দেখতে পারতেছি বিউটেনটা ছিল একটা লম্বা শিকলের, কিন্তু এই জায়গায় দেখো 1 2 3 4, চারটা কার্বন কি হয়ে গেছে, একটা শাখা তৈরি করে ফেলছে। এই শাখা যুক্ত জিনিসটাকে আমরা বলি হচ্ছে আইসোবিউটেন। আর এই যে আমাদের এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বিউটেন। তাহলে এরপর আছে হচ্ছে পেন্টেন। তাহলে পেন্টেনে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি, বা পেন্টেন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 3%। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের বিশ্বের তথ্য অনুসারে প্রাকৃতিক গ্যাসে কোন কোন গ্যাসগুলো পাওয়া যাচ্ছে, সেইটার একটা নমুনা হচ্ছে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটটা কেন ভিন্ন বলি, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে যেটা হয় ভাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে প্রায় 99%ই দেখা যায় মিথেন থাকে, ঠিক আছে? প্রায় 99%ই হচ্ছে যেটা দেখা যায় যে আমাদের কি থাকে বলতো, মিথেন থাকে আর কি, ঠিক আছে? এর থেকেও বেশি থাকে, অনেক সময় দেখা যায় 99.9%ই কি দাঁড়ায় যাচ্ছে, মিথেন দাঁড়ায় যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা যে জায়গাটায় তৈরি করছি ভাই, সেটা হচ্ছে আমাদের এরপরে যেটা আছে, খুবই সুন্দর একটা টপিক। সবাই হয়তো স্লাইডটা দেখে একটু ভয় পেয়ে যাওয়ার কথা, যে ভাই এই জিনিসটা আসলে হচ্ছে কি ভাই, এই জিনিসটা আসলে কিছুই না। বইয়ের মধ্যে দেখবে একটা শব্দ আছে, নাম আংশিক পাতন। হ্যাঁ, এই আংশিক পাতন জিনিসটাই হচ্ছে এই জায়গাটায় একটা সুন্দর সামারি আকারে আমরা দেওয়ার চেষ্টা করছি আর কি। তো প্রথমে আমরা একটা আংশিক পাতন জিনিসটা একটু বুঝে আসি, যে ভাই হ্যাঁ, আংশিক পাতনে আসলে হচ্ছেটা কি। তাহলে ভাই আমি যেটা বলি, যে আংশিক পাতনে যে জিনিসটা হয় ভাই, আমি যদি একদম সিম্পল বাংলা কথার সাহায্যে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তোমাকে যদি আমি সিম্পল বাংলা কথার সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি যে আংশিক পাতনে আসলে হচ্ছে এটা কি ভাই। আচ্ছা, আমি এই ছবিটা হয়তো এখন তোমাদের কাছে একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমি পুরোটা ব্যাখ্যা করলে তারপরে আশা করব যে এই ছবিতে আসলে আর কোনো সমস্যা কারো হবে না, ঠিক আছে?
ভাইয়া আংশিক পাতন জিনিসটা হচ্ছে, ধরো সাপোজ তুমি এর মধ্যে কি কি রাখছো, পানিকে রাখছো, হ্যাঁ পানিকে নিছো, পানিকে নেওয়ার পরে তুমি নিছো হচ্ছে কেরোসিনকে, ঠিক আছে কেরোসিনকে নিছি, তারপর ধরছে পানি নিছি কেরোসিন নিছি, আর কি নেওয়া যেতে পারে বলো তো ভাই, তরল পদার্থ, তরল পদার্থ আর কি হইতে পারে, কেরোসিন নিছি পানি নিছি, তারপরে ধরো যে আমরা নিলাম হচ্ছে তোমার কি নিতে পারি, কেরোসিন তো এক ধরনের তেল, আচ্ছা ধরো যে সরিষার তেল, হ্যাঁ সরিষার তেলকে নিছি, সরিষার তেল, এইরকম ধরো যে আরো অনেক কিছু একসাথে মিক্স করছি, কেরোসিন আছে, পানি আছে, সরিষার তেল আছে, ঠিক আছে তারপর সয়াবিন তেল আছে, সব কিছুকে মিক্স আপ করছি। এখন আমাকে একটু বলো তো ভাই, কেরোসিনের যে স্ফুটনাঙ্ক, কেরোসিন যে তাপমাত্রায় ফুটতে শুরু করে বা যে তাপমাত্রায় সে কি করে পুরাটা ফুটে গ্যাস হয়, পানির স্ফুটনাঙ্ক দুইটা কি সেম? কখনোই সেম না, তাই না? আবার সরিষার তেলের স্ফুটনাঙ্ক এটা কি সেম হবে? প্রশ্নই আসে না। ভাই এগুলোর স্ফুটনাঙ্ক কি সব আলাদা আলাদা। তাহলে আমরা যেটা বলতেছি ভাই সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম কেরোসিনের স্ফুটনাঙ্ক হচ্ছে, ধরে নিলাম যে ধরি ধরি কেরোসিনের স্ফুটনাঙ্ক হচ্ছে, আমি জানি না, আমি ধরে নিলাম হচ্ছে এটা কত হইতে পারে বলতো একটা সংখ্যা, আচ্ছা যাও 75 ডিগ্রি সেলসিয়াস, 75 ডিগ্রি সেলসিয়াসে কেরোসিনটা তরল থেকে কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আবার পানির স্ফুটনাঙ্ক তো এটা তো আমাদের মুখস্থ, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে ভাই সরিষার তেলের স্ফুটনাঙ্ক কত, আমি তো জানি না, ধরলাম যে একটু বাড়াই দিই 120 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ আমি বললাম ওর স্ফুটনাঙ্ক হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এখন আংশিক ভর্তন করা হয় হচ্ছে ভাইয়া যখন একটা মিক্সচার বা একটা মিশ্রণ তোমাকে দেওয়া হয়েছে, এই মিশ্রণে কি আছে, বিভিন্ন স্ফুটনাঙ্কের তরল আছে, এই যে দেখো কেরোসিন একটা তরল, পানি একটা তরল, সরিষার তেল একটা তরল, সবগুলো কিন্তু আলাদা আলাদা তরল। এখন তুমি কি করছো, এদেরকে তাপ দেওয়া শুরু করছো, কি করছি ভাই বলতো, এদেরকে তাপ দেওয়া শুরু করছি। এদেরকে যখন আমি তাপ দেওয়া শুরু করছি তখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই যে আমাদের উপরে থাকবে হচ্ছে সব থেকে কম যে তাপমাত্রা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের উপরে থাকবে, ধরো যে এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের ধরলাম 75 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ধরলাম 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, মানে আমি এখানে একটা পাত্র বা এটাকে আমরা বলি হচ্ছে চেম্বার, এই চেম্বারটা রাখছি, ওর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় আমি আরেকটা পাত্র বা চেম্বার রাখছি, ওইটা 40, এটা 60, এটা 75, এটা 100, আর এটা হচ্ছে 120, ঠিক আছে। এখন তুমি যখন তাপ দিবা, আমাকে একটু বলো তো ভাইয়া, তাপমাত্রা প্রথমে সাপোজ আমার ছিল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এরপরে কি হবে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে কি 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস, তারপরে তাপমাত্রাটা কি হবে বলতো, 75 ডিগ্রি সেলসিয়াস। যখন তাপমাত্রাটা 75 ডিগ্রি সেলসিয়াসটা হবে, এই যে কেরোসিন যেটা দেখতেছি, এই কেরোসিনটা কি ছিল, আমাদের তরল ছিল না, ও তখন কি হবে জানো, ও তখন বাষ্প হয়ে, ও তখন বাষ্প হয়ে কেরোসিনের বাষ্প হয়ে কোথায় যাবে বলতো, এই যে 75 ডিগ্রি সেলসিয়াসের যে চেম্বারটা আছে, এই জায়গায় ও আস্তে করে ঢুকে যাবে, এবং যাওয়ার পর ঠান্ডা হয়ে আমার কেরোসিন হবে, ঠান্ডা হয়ে আবার কি হবে বলতো বা, কেরোসিন হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটায় ও অটোমেটিক কি হবে, 75 ডিগ্রি সেলসিয়াসে ঢুকে যাবে। আবার আমাকে একটু বলো, এরপরে 75 ডিগ্রি সেলসিয়াসে চুলা গরম হয়ে গেছে, তারপর 80 ডিগ্রি সেলসিয়াস কোনো সমস্যা নাই, 90 ডিগ্রি সেলসিয়াস কোনো সমস্যা নাই, যখনই 100 ডিগ্রি সেলসিয়াস হবে, এই হচ্ছে পানিটা, এই পানিটা কিভাবে বলো তো, তরল পদার্থ, এই পানিটা তখন যেটা করবে সেটা হচ্ছে আস্তে করে আমাদের কি হবে, এখান থেকে বাষ্প হয়ে, জলীয় বাষ্প হয়ে কোথায় চলে যাবে বলতো, এই যে ওর জন্য যে রুম আছে সেই রুমের মধ্যে চলে যাবে, সেটা কি, এই 100 ডিগ্রি সেলসিয়াসের যে রুমটা আছে, এবং ঠান্ডা হয়ে আবার কি তৈরি করবে, ঠান্ডা হয়ে আবার হচ্ছে আমাদের পানি তৈরি করবে। এরপরে আরো তুমি তাপমাত্রা দিচ্ছ 110 ডিগ্রি সেলসিয়াস, কিছু হবে না, কিন্তু যখনই 120 ডিগ্রি সেলসিয়াস হবে, তখনই এখানকার যে সরিষার তেল, সেইটা বাষ্প আকারে কি হবে বলতো, এইটা বাষ্প হয়ে আমার
এই যে 120°C যে চেম্বারটা এইখানে যাবে এবং যেটা তৈরি করবে সেটা হচ্ছে ঠান্ডা সরিষার তেল তৈরি করছে। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো ভাইয়া, আমরা যেটা বলতে পারি যে আমার এই মিশ্রণে সবার কি আলাদা ছিল, মিশ্রণের স্ফুটনাঙ্ক সব হচ্ছে আলাদা আলাদা, তাই না? স্ফুটনাঙ্কটা কি ছিল বলতো? স্ফুটনাঙ্ক আলাদা ছিল। এই স্ফুটনাঙ্ক আলাদা হওয়ার কারণে দেখো আমার কেরোসিন আলাদা হয়ে যাচ্ছে, পানি আলাদা হয়ে যাচ্ছে, সরিষার তেল আলাদা হয়ে যাচ্ছে, এবং এরা এক একটা কি হচ্ছে চেম্বারের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে আমরা স্ফুটনাঙ্ক অনুসারে জিনিসগুলোকে কি করলাম, আলাদা আলাদা করলাম, একেই আমরা বলতেছি আংশিক পাতন। স্ফুটনাঙ্ক অনুসারে কি আলাদা আলাদা করে ফেললাম না, এই জন্য এই জিনিসটাকে আমরা বলছি কি, পদ্ধতিটাকে বলছি আংশিক পাতন। তাহলে এইবার যদি আমরা একটু আগের স্লাইডে যাই, একটু ভালো করে খেয়াল করবে। এই যে দেখো এখানে আমরা কি করছি বলতো, জিনিসটাকে তাপ দিচ্ছি, হ্যাঁ। আর এখানে ছিল ক্রুড অয়েল, তার মানে কি বিভিন্ন জিনিসপত্রের মিশ্রণ ছিল। তারপরে এখান থেকে তাহলে বিভিন্ন তাপমাত্রার জিনিসপত্র কি হচ্ছে, বের হচ্ছে। তারপরে এই যে দেখো বিভিন্ন আলাদা আলাদা তাপমাত্রায় তারা কি হচ্ছে বলতো, আলাদা হয়ে যাচ্ছে। যেমন এই বিটুমিনের কিন্তু ভাই তাপমাত্রাটা সব থেকে বেশি, হ্যাঁ, সব থেকে বেশি। এবং নিজেই দেখতে পারতেছি কেন সব থেকে বেশি, কারণ দেখো দেখো লাল হয়ে জিনিসটা এই জায়গায় ঢুকছে, কিন্তু ওর তাপমাত্রা হচ্ছে সব থেকে কম, তাই না? এই প্রোপেন বিউটেন এরা দেখো ইজিলি কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটাই হচ্ছে আংশিক পাতন। আচ্ছা, তাহলে এইবার আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে যে খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই আন্ত আণবিক আকর্ষণ বলের সাথে স্ফুটনাঙ্কের একটা রিলেশন আছে। কি রিলেশন? যে ভাইয়া তুমি চিন্তা করো, এই যে আমাদের এইটা হচ্ছে কি ভাইয়া, এখানে কার্বন কয়টা আছে, একটা, দুইটা, তাহলে C2 হাইড্রোজেন আছে ছয়টা, এটা হচ্ছে একটা ইথেন। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইথেনের একটা অণু। আর এই যে খেয়াল করো তো ভাইয়া, দেখো তো এইটা কি জিনিস ভাই, এটা হচ্ছে C2H6, এটাও কি ইথেনের একটা অণু। তাহলে দুইটা অণু পরস্পরকে কি করছে ভাই দেখো তো, আকর্ষণ করছে, তাই না? আমি ওকে আকর্ষণ করছি, ও আমাকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণটা, এটাকে আমরা কি বলতেছি, আন্ত আণবিক আকর্ষণ বল বলতেছি। এবং ভাইয়া তুমি আমাকে একটু বলো তো, আন্ত আণবিক আকর্ষণ বল, এই যে আন্ত আণবিক আকর্ষণ বল, এইটা যত বাড়ে, হ্যাঁ, এইটা যত বাড়বে তত আমাদের কি হবে ভাইয়া, একটা অণু আরেকটা অণু আরেকটা অণু আরেকটা অণু খুব শক্তভাবে একজন আরেকজনের সাথে লেগে থাকবে। তার মানে আন্তঃআণবিক আকর্ষণ বল যত বাড়তিছে, তত আমরা বলতে পারি যে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বেড়ে যাবে। গলনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে ভাই বলতো, বেড়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই, আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বেটা কিভাবে? ভরের সাথে। এর সম্পর্ক আছে কিসের সাথে বলতো ভাইয়া? ভরের সাথে। এই যে তুমি চিন্তা করো, এই ছবিটা দেখার পরে আমরা যদি একটু পরের ছবিটাতে যাই, এখন তুমি চিন্তা করো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমরা দেখতেছি কার্বন কয়টা, 1 2 3 4 5টা কার্বন, তাই না? তাহলে C5। আর হাইড্রোজেন কয়টা ভাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে এখানে একটা ছিল 12, 12টা হাইড্রোজেন নিয়ে আমাদের এই যৌগটা আছে। একইভাবে এখানেও আমরা বলতে পারি যে এখানে হচ্ছে কার্বন 5টা, হাইড্রোজেন হচ্ছে কি 12টা। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কমন সেন্স আমাদেরকে যেটা বলে, এদের মধ্যেও কি থাকবে বলতো ভাই, আন্তঃআণবিক আকর্ষণ থাকবে। কিন্তু তুমি চিন্তা করো, দুইটা ভারী ভারী পদার্থ যত জোরে আকর্ষণ করতে পারবে, দুইটা সামান্য পিচ্চি মাটির টুকরা, এরা কি ভাই খুব বেশি আকর্ষণ করতে পারবে? জীবনেও করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা যেটা বলি যে আমাদের আন্তঃআণবিক আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা কখন বাড়বে? এটা তখনই বাড়বে যখন অণুটার ভর বাড়বে, তাই তো? অণুর ভর যত বাড়বে, আন্তঃআণবিক আকর্ষণ বল তত আমাদের বেড়ে যাবে। এবং আন্তঃআণবিক আকর্ষণ বল যত বাড়বে, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক তত বাড়বে। স্ফুটনাঙ্ক তত বাড়বে, গলনাঙ্ক হচ্ছে আমাদের তত বাড়বে।
ঠিক আছে, তাহলে আমরা অবভিয়াসলি যেটা বলতে পারি যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল যত বাড়তিছে, স্ফুটনাঙ্ক কি হবে তত বাড়তিছে। এই কারণে দেখো ইথেনকে আমরা পাই হচ্ছে গ্যাস আকারে, ঠিক আছে, কিন্তু যখন আমাদের কার্বন সংখ্যাটা ধরো যে C8H, 8 × 2 = 16, 18, এটা হচ্ছে অকটেন, অকটেনকে আমরা পাই কিন্তু তরল আকারে। ঠিক আছে, কারণটা কি? ওর আন্তঃআণবিক আকর্ষণ বেশি। এর কারণটা কি? ওর ভরটা বেশি। এবং আরো যদি বড় হয়, ধরো যে সাপোজ আমি যদি বলি যে C20H42, ওকে আমরা পাচ্ছি কঠিন পদার্থ আকারে। কেন? ওর আন্তঃআণবিক আকর্ষণ আরো বেশি, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক তখন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে ভর বাড়ার সাথে সাথে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সব কি হচ্ছে ভাই? বেড়ে যাচ্ছে। তাহলে কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন এসেছিল, কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? তাহলে তুমি দেখো ভর কার বেশি, যার ভর যত বেশি তার আন্তঃআণবিক শক্তি তত বেশি। তাহলে ভর কখন বাড়বে? যখন কার্বন সংখ্যা বাড়বে। কার্বন সংখ্যা যত বাড়বে ভরও কি হবে? তত বাড়বে। দ্যাটস ওয়াই ডি নাম্বারটা হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। যেখানে 20টা কার্বন আছে, ওর ভর সব থেকে বেশি, এই কারণে ওর আন্তঃআণবিক শক্তিও সব থেকে বেশি। তাহলে এইবার হচ্ছে ভাইয়া এই স্লাইডে আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ওই জিনিসটাই হচ্ছে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, যে যখন কার্বন 1 থেকে 4 থাকে তখন দেখো স্ফুটনাঙ্ক কি হয়? মাত্র 0 থেকে 20-এর মধ্যে থাকে। ঠিক আছে, এরপরে দেখো কার্বন যখন 30-এর মধ্যে চলে যাচ্ছে তখন কিন্তু 340 ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে। এই কারণে কিন্তু বিটুমিন আমরা রাস্তার উপরে ব্যবহার করি। বিটুমিন কোথায় ইউজ করা হয়? রাস্তার উপরে। কেন? গাড়ি যখন যায় তখন যাতে প্রচন্ড তাপ তৈরি হইলেও ও যাতে গলে গ্যাস ট্যাস না হয়ে যায়, ঠিক আছে, ও যাতে শক্ত অবস্থায় ধরতে পারে আর কি, এইরকম একটা ব্যাপার। এই কারণেই দেখবে বিটুমিনকে রাস্তায় কিন্তু ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আবার তাহলে চলো এইবার আমরা শুরু করি হচ্ছে আমাদের হাইড্রোকার্বন নিয়ে যে আলোচনাটা আছে সেইটা। তাহলে হাইড্রোকার্বন কি জিনিস ভাই? কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ, তাই না? কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ, তাকেই আমরা বলতেছি হচ্ছে কি ভাই বলতো? হাইড্রোকার্বন। এটা হচ্ছে ভাই দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে হচ্ছে ভাই, অ্যারোমেটিক কথাটা আসছে অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। হ্যাঁ, অ্যারোমা কথাটা মানে কি? অ্যারোমা কথাটা মানে হচ্ছে সুগন্ধ। তার মানে এই অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। যেমন হচ্ছে তুমি চিন্তা করো ন্যাপথালিন, তাই না? আমরা হচ্ছে কাপড়ে মাঝে মাঝে কি দিই? ন্যাপথালিন দিই। কি সুন্দর জিনিসটা, গন্ধ শুনলে মনোমুগ্ধ হয়ে যায়, ইচ্ছা করে খাইতে, কিন্তু খাইলে ডিরেক্ট উপরে চলে যাবো, তাই না? বিষাক্ত পদার্থ। ঠিক একইভাবে বেনজিন, তারপরে হচ্ছে তোমার ফেনল, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যারোমেটিক পদার্থ, এদের একটা সুন্দর গন্ধ কিন্তু থাকে। আর অ্যালিফ্যাটিক কথাটার মানে হচ্ছে ফ্যাট, মানে হচ্ছে ভাই চর্বি। তাহলে যারা চর্বি জাত পদার্থ, মানে চর্বি থেকে তৈরি করা যায় বা তেল থেকে তৈরি করা যায়, এই রকম যে পদার্থগুলো, এই পদার্থগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যালিফেটিক পদার্থ। এই অ্যালিফেটিকটা হচ্ছে আমাদের দুইটা ভাগ আছে ভাই, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল হচ্ছে ভাই দেখতে হবে সরল রেখার মতো। কিসের মতো হবে ভাই বলতো? সরল রেখার মতো। যেমন হচ্ছে আমি যদি বলি এই যে CH3, CH2, CH2, CH3, কি সুন্দর দেখো, একটা সরল রেখার মতো চলে গেছে। কিন্তু সরল রেখাটা যে সবসময় সোজাই যাবে এমন কিন্তু না। এমন হইতে পারে যে CH3 কার্বন, এখানে CH3 চলে গেছে, এখানে CH3 চলে গেছে, তারপরে CH2, তারপর আবার ধরো যে CH, এখানে CH2, এখানে হচ্ছে আমাদের CH2, CH3, এইভাবে করে কিন্তু আমাদের জিনিসটা কি হচ্ছে বলতো? বাড়তিছে। ঠিক আছে, তার মানে সরল রেখা আমরা এখানে আসলে বলতে পারি যে ভাই আসলে একটা সরল রেখার বিভিন্ন শাখাও কিন্তু তৈরি হইতে পারে, তাই না? বিভিন্ন কি হইতে পারে ভাই বলতো? শাখাও কিন্তু এই জায়গায় থাকতে পারে, শাখাও থাকতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা রাস্তার মতো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে অনেকটা রাস্তার মতো, একটা সোজা রাস্তা, তার সাথে সাথে কি থাকবে ভাই? কিছু গলি রাস্তা থাকবে। হ্যাঁ, তার সাথে সাথে কিছু গলি রাস্তা থাকবে। এখন কথা হচ্ছে ভাই এটা সংজ্ঞাটা কি হইতে পারে? সংজ্ঞাটা হচ্ছে ভাইয়া এই যে 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, এই 1 আর 5 এরা কখনো নিজেরা যুক্ত থাকতে পারবে না। এরা কখনো নিজেরা যুক্ত থাকতে পারবে না। তার মানে
প্রান্তীয় কার্বন, প্রান্তীয় কার্বন যুক্ত থাকবে না, এটা হচ্ছে শর্ত। প্রান্তীয় কার্বন কি থাকবে না ভাই বলতো? যুক্ত থাকবে না, এই জন্য এটাকে আমরা বলতেছি মুক্ত শিকল। এবার যদি আসি বদ্ধ শিকল, বদ্ধ শিকলটা কি জিনিস? এই যে কার্বন গুলো ভালো করে খেয়াল করো, আমার এইটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2, এটা 3, এটা 4, দেখো 1 আর 4 কিন্তু কি আছে, পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। তাহলে তুমি যদি দেখো 1 আর 4 পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে, তার মানে প্রান্তের কার্বন, প্রান্তের কার্বন যুক্ত হয়ে থাকবে, যুক্ত হয়ে থাকবে। এইটাকে আমরা কি বলছি বলতো ভাই? এইটাকে আমরা বলছি হচ্ছে বদ্ধ শিকল। সিম্পল কথা, এখানে চক্র থাকবে। চক্রটা কি হইতে পারে? ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, পঞ্চভুজ, 5টা বাহু থাকতে পারে, ষষ্ঠভুজ হইতে পারে, ইচ্ছা মতো এরকম চক্র আকারে থাকবে, সেটাকে আমরা বলি বদ্ধ শিকল। এই মুক্ত শিকলটা আবার 2 প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত, কার্বন কার্বন যখন একক বন্ধন থাকে সেইটাকে আমরা বলি সম্পৃক্ত মুক্ত শিকল। তার মানে তোমার এক একটা শিকল হচ্ছে, কিন্তু জিনিসটা কি থাকবে ভাই বলতো? একক বন্ধন থাকবে। কার কার? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। অসম্পৃক্ত জিনিস কি ভাই? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্তের আবার একটা নাম আছে, সম্পৃক্তকে আমরা বলি হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্তকে আমরা বলি হচ্ছে অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকিন বলি অথবা কি বলি ভাই বলতো? অ্যালকাইন বলে থাকি। এখন কথা হচ্ছে এই যে অসম্পৃক্ত যে মুক্ত শিকলটা আছে, এটার উদাহরণ কি কি হইতে পারে? চলো আমরা একটু দেখার চেষ্টা করি। যে সাপোজ আমি বললাম কার্বন দ্বিবন্ধন করার পরে এইভাবে লম্বা আকারে চলে গেছে, তাহলে একটা যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তখনই বুঝে গেলাম এটা হচ্ছে অসম্পৃক্ত। আবার হইতে পারে কার্বন কার্বন ত্রিবন্ধন করার পরে আবার হঠাৎ করে একটা দ্বিবন্ধন আছে, আবার দেখো হঠাৎ করে এই জায়গায় এসে আবার একটা ত্রিবন্ধন করছে, এইরকম কিন্তু হইতে পারে। এটাও তাহলে কি হবে ভাই বলতো? অসম্পৃক্ত মুক্ত শিকল হয়ে যাবে। এইবার যদি আসি ভাই সম্পৃক্ত বদ্ধ শিকল, এইটা আবার কি জিনিস? ধরো ভাইয়া তোমার যে চক্রটা হইছে, এই চক্রের মধ্যে কার্বন কার্বন কি হয়ে গেছে, একক বন্ধন হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত বদ্ধ শিকল বা সাইক্লো অ্যালকেন। এটার ইংলিশ কি ভাইয়া? সাইক্লো অ্যালকেন। কেন সাইক্লো অ্যালকেন ভাইয়া? বদ্ধ, আবদ্ধ একটা চক্র, চক্রের ইংলিশ হচ্ছে সাইকেল। তাহলে সাইকেলকে আমরা যেটা বলি চক্র বা কি বদ্ধ অবস্থা, এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে সাইক্লো অ্যালকেন বা বদ্ধ শিকল যুক্ত অ্যালকেন। আরেকটা হইতে পারে কি ভাই বলতো? অসম্পৃক্ত বদ্ধ শিকল। সেটা কি? এই যে দেখো আমাদের কার্বন গুলো যুক্ত হইছে, কিন্তু মাঝখানে হঠাৎ করে একটা দ্বিবন্ধন পড়ে গেছে, অথবা কার্বন গুলা যুক্ত হইছে, মাঝখানে একটা ত্রিবন্ধন পড়ে গেছে। এই রকম অবস্থা যদি হয়, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। এটাকে আমরা বলবো সাইক্লো অ্যালকিন, সাইক্লো অ্যালকিন। কেন অ্যালকিন কেন বলছি? কারণ কার্বন কার্বন কি আছে, দ্বিবন্ধন আছে। আর এইটাকে আমরা বলছি সাইক্লো অ্যালকাইন। কি বলছি ভাই বলতো? সাইক্লো অ্যালকাইন বলছি, ঠিক আছে। সাইক্লো অ্যালকাইন কি? যে কার্বন কার্বন কি আছে বলতো, একটা ত্রিবন্ধন চলে আসছে। আচ্ছা, তাহলে এইবার আমরা যেটা করছি যে কিছু সংজ্ঞার দিকে যাচ্ছি, যে ভাই হাইড্রোকার্বন তাহলে কাকে বলে? তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগকে আমরা কি বলছি? হাইড্রোকার্বন। যেমন CH4, C2H6, তারপর হচ্ছে C20H42, তারপর হচ্ছে C30, H হচ্ছে 62। এইরকম কার্বন আর হাইড্রোজেন দিয়ে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, তাকে আমরা বলতেছি হচ্ছে কি হাইড্রোকার্বন। এইবার আমরা আসি অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে। তাহলে ভাই একটু আগেই দেখলাম যে অ্যালিসাইক্লিক মানে হচ্ছে বদ্ধ শিকল, তাই না? অ্যালিসাইক্লিক মানে হচ্ছে কি ভাই বলতো? বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল কখন হয়? যখন এই যে 1 2 3 4, এই যে 1 আর 4 নাম্বার কার্বন পরস্পরের সাথে কি আছে, যুক্ত অবস্থায় আছে, তাই না? তার মানে কি শিকলটা কি আছে, একটা বদ্ধ চক্র আকারে আছে। শিকলটা কি আকারে আছে? একটা চক্র আকারে আছে। তাহলে যে সকল
অ্যালিফেটিক মানে চর্বিজাত, তাই না? যে সকল চর্বিজাত বা চর্বি থেকে পাওয়া গেছে বা তেল থেকে পাওয়া গেছে হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন, এই যে 1 আর 4 দুইটা প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে, সেই সকল হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালিসাইক্লিক। যেমন এটা কিন্তু 5টা কার্বন দিয়েও হইতে পারে, একটা পঞ্চভুজ দিয়েও কিন্তু হইতে পারে, 1 2 3 4 5। দেখো 1 আর 5 কিন্তু পরস্পরের সাথে কি আছে ভাইয়া, যুক্ত অবস্থায় আছে। এটাকে আমরা বলতেছি কি ভাই বলতো, অ্যালিসাইক্লিক যৌগ। আচ্ছা, এইবার যদি আমরা একটু সামনে আগাই, যে ভাই তাহলে মুক্ত শিকলটা কি বলবো বলতো ভাই? সিম্পল কথায় কার্বন শিকলের দুই প্রান্তে দুইটা মুক্ত কার্বন থাকবে, তার মানে এই যে 1 2 3 4, এই 1 এর সাথে 4 কখন কি করতে পারবে না, চক্র করতে পারবে না বা যুক্ত অবস্থায় থাকতে পারবে না। যদি দেখি প্রান্তের দুইটা কার্বন মুক্ত অবস্থায় আছে, তখন তাকে আমরা বলতেছি মুক্ত শিকল হাইড্রোকার্বন। এইবার যদি আসি যে ভাইয়া কার্বন যদি একটা থাকে তাহলে সেটার নাম কি হয় বলো তো ভাই? তোমরা তো অবশ্যই জানো যে তার নামে কিন্তু মিথ শব্দটা থাকে, তাই না? যেমন মিথেন, তারপরে হচ্ছে মিথানল, তাই না? এই নামগুলোতে যখনই আমরা দেখবো মিথ কথাটা আছে, তখনই বুঝতে হবে কার্বন কয়টা, একটা। একইভাবে কার্বন দুইটা হইলে কি হয়, ইথ কথাটা থাকবে। কার্বন তিনটা হইলে কি, প্রোপ কথাটা থাকবে। কার্বন চারটা হইলে কি হবে, বিউট কথাটা থাকবে। কার্বন পাঁচটা হইলে পেন্ট কথাটা থাকবে। কার্বন ছয়টা হইলে হেক্স কথাটা থাকবে। কার্বন সাতটা হইলে হেপ্ট কথাটা থাকবে। কার্বন আটটা হইলে অক্ট কথাটা থাকবে। কার্বন নয়টা হইলে নন কথাটা থাকবে, যেমন ননেন, তাই তো? তারপর হচ্ছে কি, ননিন, এইরকম জিনিসপত্র থাকবে। আর কার্বন 10টা হইলে ডেক কথাটা থাকবে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে ভাই একটু বলেন তো, যে আমাদের এই যে 1 থেকে 10 আপনি দেখাচ্ছেন, এগুলো কিন্তু জৈব যৌগের বেসিক। এগুলো দিয়েই কিন্তু ভবিষ্যতে আমাদেরকে কি করতে হবে, নামকরণ গুলো করতে হবে। তাহলে এইবার যদি একটু আসি যে ভাইয়া, এই যে অনেকে এই জিনিসটা বোঝে না, যে ভাই কি রে, ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে একটা যৌগ দিয়ে বলতেছে, আচ্ছা বলো এদের নাম কি, এদের হচ্ছে নাম কি, এইটা হচ্ছে তুমি বলো। তাহলে অ্যান্সারটা হচ্ছে ভাই, এদের নাম বোঝার উপায়টা হচ্ছে এই যে দেখো কয়টা প্রান্ত আছে ভাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। 11টা কার্বন হচ্ছে আমাদের কি আছে বলতো, এই জায়গায় আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই 11টা যদি আমাদের এই জায়গায় থাকে, তাহলে এই প্রান্তগুলোই আসলে ভাই এক একটা কার্বনকে বোঝাচ্ছে। প্রান্তগুলো কি বোঝাচ্ছে ভাই বলতো, এক একটা কার্বনকে বোঝাচ্ছে। এবং কার্বনে তুমি তো বলবা ভাই কার্বনের যোজনী তো 4, বাকি হাতগুলো কোথায়? বাকি হাতগুলো হচ্ছে ভাইয়া হাইড্রোজেন দিয়ে বোঝাচ্ছে। বাকি হাতগুলো সবগুলোতে কি আছে ভাইয়া বলতো, হাইড্রোজেন আছে। কার্বনের যে 4 যোজনী, বাকি হাতগুলো কি আকারে আছে, হাইড্রোজেন আকারে আছে। ঠিক আছে, এই যে কার্বনের বাকি হাতগুলো কি আকারে আছে বলতো, হাইড্রোজেন আকারে আছে। তাহলে আমাকে একটা সিম্পল জিনিসপত্র একটু বলো ভাই, যে আমি যদি বলি এই জায়গায় কয়টা কার্বন আর হাইড্রোজেন আছে, তোমার অ্যান্সারটা হবে যে ভাই এই জায়গায় একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, চারটা প্রান্ত, তার মানে চারটা কার্বন। বাকি হাতগুলো কি দিয়ে আছে ভাই, কেউ কিছু দেওয়া নাই, তার মানে অবশ্যই কি হাইড্রোজেন দিয়ে যুক্ত এরা আছে। ঠিক আছে, এই যে হাইড্রোজেন দিয়ে যুক্ত অবস্থায় আছে। তাহলে এই যে দেখো তো ভাই, এই যে যৌগটা, এই যৌগ আমরা দেখতেছি যে এই যে একটা প্রান্ত, এই যে আরেকটা প্রান্ত, এই দুইটা প্রান্ত কি মুক্ত অবস্থায় আছে না ভাই? এদের সঙ্গে কোনো চক্র টক্র কিছু আছে না ভাই? কোনো চক্র টক্র কিছু নাই। এই জন্য এটাকে আমরা বলতেছি মুক্ত শিকল। এটাকে আমরা কি বলতেছি ভাই বলতো, মুক্ত শিকল। আর যখন এই যে দেখো তো ভাইয়া, আমরা যদি একটু চেঞ্জ করি, এই যে আমাদের একটা কার্বন, এই যে আমাদের দুইটা কার্বন, এই যে আমাদের তিনটা কার্বন, দেখো তো ভাই এই 1 2 3, এই তিনটা কার্বন কি করছে বলতো, একটা ত্রিভুজের চক্র তৈরি করছে। তাহলে এই চক্র অবস্থায় থাকলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি শিকল বলতো ভাই, বদ্ধ শিকল। এটাকে আমরা কি শিকল বলতেছি, বদ্ধ শিকল।
তাহলে এখানে যতগুলো আছে, এই যে 1 2 3 4, এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে কি এক একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এইবার যদি আমরা একটু আসি যে ভাই সম্পৃক্ত আর অসম্পৃক্ত, যদি দেখি এই যে কার্বন আর এই যে কার্বন এদের মধ্যে একটা একক বন্ধন আছে, বাকি হাতগুলোতে সাপোজ হাইড্রোজেন আছে, বাকি হাতগুলোতে কি আছে ভাই বলতো, হাইড্রোজেন আছে। তাহলে এই যে এই যৌগটা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকেন। এটাকে আমরা কি বলতেছি ভাই বলতো, অ্যালকেন বলতেছি। আর যদি দেখি কার্বন কার্বন কি সুন্দর একটা দ্বিবন্ধন আছে, এবং বাকি হাতগুলোতে কি আছে ভাই বলতো, বাকি হাতগুলোতে আমাদের হাইড্রোজেন জিনিসটা আছে, এইটাকে আমরা বলতেছি অ্যালকিন। এটাকে কি বলতেছি, অ্যালকিন। এটা আমাদের সম্পৃক্ত, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত। কেন, কার্বন কার্বন একক বন্ধন আছে। এইটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। কেন অসম্পৃক্ত, কেন, কারণটা হচ্ছে কার্বন কার্বন আমাদের কি আছে বলতো ভাই, দ্বিবন্ধন আছে। এইটাও কিন্তু আমাদের অসম্পৃক্ত। কেন, কার্বন কার্বন কি আছে বলতো ভাই, কার্বন কার্বন হচ্ছে ত্রিবন্ধন আছে। তাহলে এইটাও অসম্পৃক্ত, এইটাও কি একটা অসম্পৃক্ত। এর নাম কি ভাই, এর নাম হচ্ছে অ্যালকাইন। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তার নাম হচ্ছে কি, অ্যালকাইন। আচ্ছা, এইবার যদি আমরা একটু সামনে প্রসিড করি, যে এখানে হচ্ছে বিভিন্ন অ্যালকেন দেওয়া আছে। যেমন এই যে একটা কার্বন থাকলে ওর নাম হচ্ছে কি বলতো, মিথেন, তাই তো। দুইটা কার্বন থাকলে কি হচ্ছে, ইথেন। তারপরে এখানে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5টা আছে, তাহলে এর নাম হচ্ছে পেন্টেন। দেখো, অ্যালকেনের নামটার নিয়ম হচ্ছে, অ্যালকেনের নামের নিয়ম হচ্ছে লাস্টে কি এ এন আছে, এন কথাটা আছে, এই এন কথাটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকে। এবং এরা কিন্তু চাইলে কি করতে পারে জানো ভাইয়া, ঘুরতে পারে। এরা কিন্তু দেখো এইভাবে কিন্তু চাইলে নিজেদের মতো আরামসে, ঠিক আছে, আরামসে এরা কি করতে পারে বলতো, ঘুরতে পারে। এই জিনিসটা আছে না, এই যে এইভাবে ঘুরতে পারে, ঠিক আছে। এইভাবে দেখো, ভালো করে খেয়াল করে, জিনিসটা কি করতে পারে, ঘুরতে পারে। কিন্তু এই যে পরের পেজে যে অ্যালকিন গুলো আছে, এদের মধ্যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এরা কিন্তু আর ঘুরতে টুরতে পারে না, ঠিক আছে। এরা কিন্তু আর ঘুরতে টুরতে পারে না, কারণ ঘুরতে গেলে কি হবে, বন্ধনটা আমাদের ভেঙে যাবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বিভিন্ন রকমের অ্যালকিনের ছবি দেওয়া আছে। তাহলে অ্যালকিনের নামের শেষে কি আছে ভাই বলতো, ইএনই কথাটা আছে, তাই না। ইএনই কথাটা অ্যালকিনের নামের শেষে আছে। এই কারণে আমরা বলি ইথিন, ঠিক আছে। তারপরে কি প্রোপিন, অনেকে বলবে ভাই মিথিন বলে কি কোনো যৌগ আছে, মিথিন কি সম্ভব। কথাটা হচ্ছে ভাই মিথিন কিন্তু কোনোদিন সম্ভব না। কেন, কার্বন তো দ্বিবন্ধন করতে হবে, একটা কার্বন কেমনে দ্বিবন্ধন করে, তাই না। এটা কি কখনো পসিবল যে একটা কার্বন দ্বিবন্ধন করছে। এই জন্য আমরা বলি যে মিথিন যৌগটা কিন্তু পসিবল না। এই জায়গায় আমরা যেটা দেখতে পারতেছি ভাই, যে সম্পৃক্ত বদ্ধ শিকল যৌগ, এই যে আমাদের একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন। দেখো এটা কি আকারে আছে বলতো ভাই, একটা চক্র আকারে আছে, তাই না। একটা কি আকারে আছে, চক্র আকারে আছে। তাহলে এই যে দেখো, প্রথম কার্বন আর হচ্ছে আমাদের 2 3 4 5, এই পঞ্চম কার্বন, প্রথম কার্বন কি আছে, একটা বন্ধনের মধ্যে আছে, তাই না। ওরা কি তৈরি করছে বলতো, একটা বন্ধন তৈরি করছে, 1 আর 5। এই জন্য এইটাকে আমরা বলতেছি হচ্ছে, যেহেতু 1 আর 5 যুক্ত আছে, তার মানে কি এটা একটা বদ্ধ শিকল। আবার তুমি চিন্তা করো তো, কার্বন কার্বন কি দেখতে পারতেছি ভাই, সব হচ্ছে একক বন্ধন, তাই না। সব কি বন্ধন, একক বন্ধন। তাহলে একক বন্ধন যেহেতু আছে, সো অবভিয়াসলি এটা কি একটা অ্যালকেন। তাহলে এটা হচ্ছে একটা বদ্ধ শিকল অ্যালকেন। ভাইয়া, বদ্ধ শিকলের নামের শুরুতে সবসময় সাইক্লো কথাটা আসে। কি কথাটা আসে বলতো, সাইক্লো কথাটা। তাহলে এখানে কয়টা কার্বন আছে, 5টা। তাহলে এই যৌগটার নাম হবে সাইক্লোপেন্টেন। এই যৌগটার নাম হবে কি, সাইক্লোপেন্টেন। কেন সাইক্লোপেন্টেন, কারণ বদ্ধ অবস্থায় আছে, তাই সাইক্লো, 5টা কার্বন আছে, এই জন্য নামটা কি হয়ে যাচ্ছে বলতো, পেন্টেন কথাটা চলে আসতেছে। আচ্ছা, এইবার যদি আমরা একটু দেখি যে ভাই অসম্পৃক্ত বদ্ধ শিকল, এই যে তুমি চিন্তা করে দেখো, এই যে প্রথমটা, এই যে ভালো করে খেয়াল করে দেখো, প্রথমটাতে আমরা কি দেখতে পারতেছি ভাই, প্রথমটাতে আমরা দেখতেছি যে এই যে 1, এই যে 2, এই যে 3, তিনটা যে কার্বন, হ্যাঁ, এদের মধ্যে কি একটা একক বন্ধন দেখতে পারতেছি, তাই না। একটা কি দেখতে পারতেছি বলতো ভাই, একক বন্ধন দেখতে পারতেছি। সো এইটা তো সম্পৃক্ত, তাই না। এটা কি, সম্পৃক্ত, একদম 100% কনফার্ম, কোনো সমস্যা নেই। এবং এটার নাম কি,
সাইক্লো, কেন সাইক্লো? যেহেতু কি বদ্ধ শিকল, কার্বন কয়টা আছে? তিনটা, তাহলে সাইক্লোপ্রোপেন। তিনটা হওয়ার কারণে এবং অ্যালকেন হওয়ার কারণে নামটা কি আসতেছে? সাইক্লোপ্রোপেন। তাহলে এইবার একটু বলো তো, এই যৌগটাতে সমস্যা কি? আমাকে একটু বলো এই যৌগটাতে সমস্যাটা কি? এই যৌগটার সমস্যা হচ্ছে ভাই, এই যে আমরা যে কার্বনটাকে পাচ্ছি, এই কার্বনটা একটু দিকে তাকাও। একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, পাঁচটা হাত, ওর হয়ে গেছে কি বলতো? পাঁচটা হাত হয়ে গেছে। তাহলে বলো কার্বনের যোজনী কি পাস পসিবল? এই যৌগটাই কিন্তু বাস্তবে পসিবল না। তাহলে আমাকে কি করতে হবে? একটা হাইড্রোজেনকে কমায় দিতে হবে, একটা হাইড্রোজেনকে কি করতে হবে? কমায় দিতে হবে। এই কারণে পরের যৌগটায় যাও। এই যে দেখো, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, ওর হাত চার হওয়ার জন্য দেখো আমাদের হাইড্রোজেন কয়টা চলে আসছে বলো তো ভাই? একটা হাইড্রোজেন চলে আসছে। ওর হাত যেহেতু একটা কমে গেছে, তাই এই জন্য দেখো কি চলে আসছে? একটা হাত চলে আসছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যৌগটা কি আছে? একটা বদ্ধ শিকল অবস্থায় আছে, তাই না? এবং এইটা আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন কি আছে? একটা দ্বিবন্ধন আছে, তার মানে এটা একটা বদ্ধ শিকল অ্যালকিন। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এই যৌগটার নাম কি হবে? নাম হবে হচ্ছে, বদ্ধ শিকল থাকার কারণে কি ভাই বলতো? সাইক্লো, তাই না? আর কার্বন কয়টা আছে? তিনটা কার্বন আছে, তাহলে আমরা জানি তিনটা কার্বন থাকলে নামে কি হয়? প্রোপ কথাটা আসে। আর অ্যালকিনের নামে কি আসে ভাই? একটু আগেই বললাম, ইন কথাটা আসে। তাহলে সাইক্লো প্রোপিন, এই যৌগটার নাম কি বলতো ভাইয়া? সাইক্লোপ্রোপিন। তাহলে এখন আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে যে ভাই, সাইক্লোবিউটিন এইটার সংকেতটা তাহলে কি হবে? তুমি বলো ভাই, বিউট কথাটার মানে কি? চারটা কার্বন। তাহলে তুমি চারটা কার্বন, এক দুই তিন চার, চারটা কার্বন এঁকে ফেলেছি। এবং যেহেতু সাইক্লো আছে, তাহলে চারটা কার্বন কি একটা চক্রের মধ্যে থাকবে, চক্র আকারে লিখেছি, চতুর্ভুজ। এইবার বিউটিন, ইন কথাটা আছে, ইন কথাটা থাকে মানে কি? একটা দ্বিবন্ধন কার্বন কার্বনে অবশ্যই থাকবে। এখন তুমি দেখো বাকি হাতগুলো আমরা কি করব? কার্বনের যে বাকি হাতগুলো, সেগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিই। এইটার নামই হচ্ছে কি বলতো? সাইক্লোবিউটিন। এই যৌগটার নামই হচ্ছে কি? সাইক্লোবিউটিন। তাহলে এইবার যদি তোমাদেরকে, এই যে দেখছো তো পরীক্ষার মধ্যে কিন্তু এইটাই এসে গেছে যে সাইক্লোবিউটিনের সংকেত লেখো। তাহলে একটু আগেই দেখলাম কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন, এইরকম যে যৌগ, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লোবিউটিন। তাহলে এখন এটা খোঁজা শুরু করি, এটা আছে কোথায়? এই যে দেখো, একমাত্র সি নাম্বার অপশনটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, তাই না? এই যে আমাদের একটা CH2 এই জায়গায় আছে, এই জায়গাটা কি লেখা যায়? CH2 লেখা যায়, তাহলে দুইটা CH2 পেয়ে গেছি। তারপরে এখানে কি আছে? একটা CH, একটা CH, তাহলে এই যে একটা CH CH, মাঝখানে কি আছে? একটা দ্বিবন্ধন আছে। সো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন তোমাকে বলতিছে যে ভাইয়া, চট্টগ্রাম বোর্ডে আসছে বিউটিনের সমাণু কোনটি? তাহলে বিউটিন, খালি বিউটিন, সাইক্লোবিউটিন কিন্তু না। তাহলে জিনিসটা দেখতে হবে কি? চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। হ্যাঁ, চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেনকে আমরা বলতেছি হচ্ছে সাইক্লোবিউটিন। তাহলে এইবার চিন্তা করো, এখানে এক দুই তিন, চারটা কার্বন আছে। কার্বন কয়টা আছে? চারটা কার্বন আছে। আবার তুমি চিন্তা করো হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, আর একে তিনটা, তিনটা দুই পাঁচটা, পাঁচটা তিন আটটা, আটটা হাইড্রোজেন আছে। এখন তোমাকে বলছে যে সাইক্লোবিউটিনের যদি তুমি বানাও, এই যে সাইক্লোবিউটিনটা যদি তুমি বানাও, তাহলে তুমি দেখতে পারতেছো ওর সংকেত কি আসতেছে? কার্বন চারটা, হাইড্রোজেন কয়টা ভাই? একটু দেখো তো। এই যে সাইক্লোবিউটিনে হাইড্রোজেন কয়টা চলে আসতেছে? সাইক্লোবিউটিনে আমরা যেটা দেখতে পারতেছি ভাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হাইড্রোজেন কিন্তু চলে আসতেছে। তাহলে ওর সাথে কিন্তু C4H8 এর কোনো কি নাই, মিল নাই। তাহলে এ বাদ, এ বাদ। তারপর বলতেছে সাইক্লোবিউটাইন, কার্বন 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 ত্রিবন্ধন, কার্বন কার্বন, ঠিক আছে? এইরকম একটা যৌগকে আমরা বলতেছি সাইক্লোবিউটাইন। এখানে তো হাইড্রোজেন আরো কম, মাত্র চারটা, C4H4। এটাও তো ভাই তাহলে পসিবল না, বাদ। সাইক্লোবিউটেন, তাহলে কার্বন 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 কার্বন, চারজন, চারটা হাতে আছে। এখন তুমি যদি হাইড্রোজেন গুলোকে বসায় দাও, তাহলে আমরা কি দেখতে পারতেছি ভাই?
যদি হাইড্রোজেন আমরা বসাই দিই তাহলে আমরা দেখতেছি যে হ্যাঁ মিলে গেছে, 4টা কার্বন 8টা হাইড্রোজেন, তাহলে সি নাম্বারটাই হচ্ছে কি সমাণু, সি নাম্বারটা হচ্ছে কি সমাণু। এইবার যদি আমরা একটু আসি যে আমাদেরকে কি প্রশ্ন করা হয়েছে ভাই, যে সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। তাহলে সাইক্লোপ্রোপিনের সংকেত কি ভাই, কি বললাম, কার্বন 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 এবং এখানে একটা দ্বিবন্ধন থাকবে, তাই না? আর বাকি হাতগুলো কি থাকবে, বাকি হাতগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকবে। তাহলে বলতেছি এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপিন। কিভাবে সাইক্লোপ্রোপিন, কারণ তুমি চিন্তা করে দেখো ভাইয়া, আমাদের কি আছে, একটা চক্র আছে, প্লাস কার্বন কয়টা, 3টা, তাহলে 3টা কার্বন এবং তাদের মধ্যে কি আছে, একটা দ্বিবন্ধন আছে, তো এই কারণে প্রোপিন। আর যেহেতু চক্র আছে তাই নামটা কি হচ্ছে সাইক্লো, চক্র থাকলে নামটা কি হয় সাইক্লো। তাহলে সাইক্লোপ্রোপিন একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রথম কথা হচ্ছে এটা বদ্ধ শিকল কিনা একটু যাচাই করি, এটা বদ্ধ শিকল কিনা একটু যাচাই করি। আমরা দেখতেছি বদ্ধ শিকলের সংজ্ঞায় কি ছিল, যে প্রান্তের কার্বন দ্বয়, প্রান্তের কার্বন দ্বয়, একটু দেখে আসি সবাই মিলে যাতে মনে পড়ে জিনিসটা। এই যে কি ছিল আমাদের, যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটা বলয় বা চক্র গঠন করে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের প্রান্তের কার্বনগুলো কি করবে ভাইয়া বলতো, এই যে প্রান্তের যে কার্বন, হ্যাঁ প্রান্তের যে কার্বন, এই কার্বন দ্বয় কি করতেছে, প্রান্তের কার্বন দ্বয় যুক্ত হয়ে, যুক্ত হয়ে ত্রিভুজ তৈরি করতেছে। এই ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে একটা চক্র, তাই না? ত্রিভুজটা কি একটা চক্র। সো অবভিয়াসলি আমরা বলতে পারি যে বদ্ধ শিকল কি হচ্ছে ভাই বলতো, এই সাইক্লোপ্রোপিন এর মধ্যে কি বদ্ধ শিকল কথাটা 100% যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন দেখি ও অসম্পৃক্ত কিনা। অবভিয়াসলি অসম্পৃক্ত, কারণ অসম্পৃক্তর সংজ্ঞা কি ছিল, যে ভাই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা কার্বন কার্বন কি থাকবে বলতো, ত্রিবন্ধন থাকবে, তাই না? যে কোনো একটা থাকবে। আমরা তো ঠিকই এই জায়গায় কি দেখতে পারতেছি বলতো ভাই, ঠিকই আমরা দেখতেছি যে এই যে দুইটা কার্বনের মাঝখানে, দুইটা কার্বনের মাঝখানে কি আছে সাইক্লোপ্রোপিনে, ঠিকই দুইটা কার্বনের মাঝখানে, দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে। কি আছে বলতো ভাই, দ্বিবন্ধন আছে। তাহলে এই জন্য এইটাকে আমরা বলতেছি কি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কেন, কারণ কার্বন আর হাইড্রোজেন ছাড়া, হ্যাঁ কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কেউ আছে, কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিন্তু আর কেউ নেই। একটা দুইটা তিনটা চারটা, সরি 6টা না, এখানে হচ্ছে 4টা হাইড্রোজেন, তাই না? এখানে হচ্ছে কি 4টা হাইড্রোজেন। তাহলে আমরা দেখতে পারতেছি সাইক্লোপ্রোপিন একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কথাটা কি আছে, ঠিক আছে। এইবার আমরা যে টপিকটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ভাই বিশ্বাস করো এইচএসসি তে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে প্রায় বইয়ের মধ্যে 30 পেজের মতো খালি আলোচনা করা আছে, শুধুমাত্র অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি। তো আমরা অত ডিটেলসে যাব না ভাই, ঠিক আছে, আমরা জাস্ট খালি মনে রাখবো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে আমাদের বেনজিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কে ভাই বলতো, বেনজিন হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে বেনজিন জিনিসটা কি, 6টা কার্বন 6টা হাইড্রোজেন, এইরকম একটা যৌগকে আমরা বলি হচ্ছে বেনজিন। ভাই গঠনটা একটু দেখান, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এইরকম একটা ষড়ভুজ আকৃতি, এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকে, প্রত্যেকটা কার্বনের সাথে কি থাকে, একটা করে হাইড্রোজেন যুক্ত থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের কার্বন কার্বন অবশ্যই কি থাকবে ভাই বলতো, একটা দ্বিবন্ধনের এইরকম চক্র থাকবে। ভাইয়া এই মাঝের গোলটা তো বুঝতেছি না, অনেকে বলতিছে যে ভাই এই মাঝের গোলটা কি জিনিস, এটা তো বুঝতেছি না, তাই না? এই মাঝের গোলটাই হচ্ছে আমি হচ্ছে বুঝাই দিচ্ছি ভাইয়া। দেখো মাঝের গোলটা হচ্ছে আমার 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে তুমি এই ছবিটার দিকে খেয়াল করো, দেখো এই 1 2 3 4 5 6, এই দুইটা কার্বনের মধ্যে কি আছে বলো তো ভাই, দ্বিবন্ধন চলে আসছে।
1 সেকেন্ড পরে কি হবে, 1 সেকেন্ড পরে যেটা হবে, এই দুইটা কার্বনের মাঝখানে কি চলে আসবে ভাই বলতো, একটা দ্বিবন্ধন চলে আসবে। এবং ভালো করে খেয়াল করো, এই জায়গায় কোন কোন কার্বনের দ্বিবন্ধন ছিল আমি যদি একটু মার্কিং করে দেই, এই যে দেখো 1 2 3 4 5 6, আমরা বলতে পারতেছি এখন দ্বিবন্ধনটা আছে কার কার মধ্যে, 1 আর 6-এর মধ্যে। তারপর আছে কার কার মধ্যে, 2 আর 3-এর মধ্যে, তাই না, 2 আর 3-এর মধ্যে আছে। আবার কি আছে, 5 আর 4-এর মধ্যে, 4 আর 5-এর মধ্যে। 1 সেকেন্ড পরে যদি আমরা একটু যৌগটা দেখার চেষ্টা করি, 1 সেকেন্ড পরে যৌগটা হবে কিরকম জানো, এই যে এইরকম কার্বন 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 কার্বন, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, একটা করে হাইড্রোজেন আমরা দিয়ে দিচ্ছি। এখন যৌগটা দেখতে হবে হচ্ছে ভাই অনেকটা এইরকম। দ্বিবন্ধনগুলা একটু ভালো করে খেয়াল করে দেখো, দ্বিবন্ধনগুলা একটু ভালো করে খেয়াল করো। এইটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখন দ্বিবন্ধন আছে কার কার মধ্যে, আমরা বলতে পারি 1 আর 2-এর মধ্যে দ্বিবন্ধন আছে। তারপরে 3 আর 4-এর মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে। তারপরে 5 আর 6-এর মধ্যে দ্বিবন্ধনটা আছে। তাহলে আমরা দেখতে পারতেছি যে দ্বিবন্ধন গুলো মূলত ঘুরতিছে, তাই না ভাই, দ্বিবন্ধন গুলো কি করতেছে, মূলত ঘুরতিছে। এই কারণে আমরা বেঞ্জিনের মাঝখানে এরকম একটা গোল দিই, দিয়ে বলি যে ওদের দ্বিবন্ধন গুলো এইরকম ঘুরতে থাকে। 1 সেকেন্ড আগে এই ছবি, 1 সেকেন্ড পরে এই ছবি। এবং এই যে দেখো এই জিনিসটাই কিন্তু এই জায়গায় বুঝানো হয়েছে ভাই, ঠিক আছে। এই জায়গাতেই যে ইলেকট্রন গুলো যে ঘুরতিছে, সেইটারই একটা বহিঃপ্রকাশ কিন্তু এইরকম করে আমরা প্রকাশ করতেছি, ঠিক আছে। যে 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে, ঠিক আছে, 1 সেকেন্ড আগে আমাদের ছবিটা হচ্ছে অনেকটা এই টাইপের ছবি। যে এই দুইটা কার্বন, এই দুইটা কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে কি আছে বলতো, দ্বিবন্ধন আছে। একটু পরে এই দুইটা কার্বন, এই দুইটা কার্বন, এই দুইটা কার্বন, তাহলে এই দুইটাকে যদি আমরা একটা মিক্স আকারে লিখতে চাই, আমরা হচ্ছে কি এরকম একটা চক্র আকারে কিন্তু চাইলেই লিখতে পারি। এই জন্য হচ্ছে আমরা বলতেছি যে এইগুলো হচ্ছে কি আমাদের ঘূর্ণায়মান ইলেকট্রন, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কতগুলো শর্ত আমি বলি ভাই। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কতগুলো শর্ত হচ্ছে, তোমাকে অবশ্যই যেটা হইতে হবে সেটা হচ্ছে 5 6 7 কার্বন বিশিষ্ট, 5 6 7 কার্বন বিশিষ্ট কি হইতে হবে, চাকরিক যৌগ হইতে হবে, চাকরিক যৌগ হবে। 5 6 7 কার্বন বিশিষ্ট কি হবে ভাই বলতো, চাকরিক যৌগ হবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্যটা কি, সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকবে। কি থাকবে ভাই বলতো, একান্তর দ্বিবন্ধন থাকবে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ একান্তর দ্বিবন্ধন। এই যে দেখো আমরা একটা দ্বিবন্ধন দেখতে পারতেছি, একটা দ্বিবন্ধন নাই। আবার একটা দ্বিবন্ধন দেখতে পারতেছি, দ্বিবন্ধন নাই। আবার আমি যদি এই জায়গাটায় খেয়াল করি, এখানে একটা দ্বিবন্ধন দেখতে পারতেছি, এই জায়গায় নাই। এখানে আছে, এখানে নাই। এখানে আছে, এখানে নাই। এই যে দেখো এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে ভাই একান্তর দ্বিবন্ধন। এই যে দেখো 1 আর 6-এর মধ্যে আছে, পাশেরটাই নাই। 2 আর 3-এর মধ্যে আছে, পাশেরটাই নাই। 4 আর 5-এর মধ্যে আছে, পাশেরটাই কিন্তু নাই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে একান্তর দ্বিবন্ধন। এক অন্তর দ্বিবন্ধন মানে আছে, নাই, আছে, আছে, নাই, আছে। এইটা হচ্ছে আমাদের কি একান্তর দ্বিবন্ধন। আচ্ছা, এইবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি ভাই, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকবে, তাই তো। কি থাকবে ভাই বলতো, ঘূর্ণায়মান ইলেকট্রন থাকবে। এই যে আমরা একটু আগে কি দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে এই ইলেকট্রন গুলো জানি কি করতেছে ভাই, ঘুরতেছে, ঠিক আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাদেরকে আমরা কি বলতেছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কি বলছি ভাই, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যেমন আমি যদি আরেকটু এক্সাম্পল কয়েকটা দেই, যে আমাদের ন্যাপথালিন, ন্যাপথালিনের সংকেত হচ্ছে C10H8। ভাই এইটা আবার কেমনে হয়, কার্বন 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 কার্বন, ঠিক আছে। এখানে দেখো আরো একটা চক্র, ঠিক আছে। এখানে কি হচ্ছে ভাই বলতো, আরো একটা চক্র। এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, তারপরে এখানে একটা দ্বিবন্ধন। এরপরে
আবার যেটা করতে হয়, এইখানে একটা দ্বিবন্ধন, এখানে নাই, এখানে একটা দ্বিবন্ধন, মানে তোমাকে খেয়াল রাখতে হবে ওর যোজনী যাতে ঠিক থাকে ভাই। কি থাকে বলতো? যোজনী যাতে 4-এর বেশি একদমই না হয়, ঠিক আছে? 4-এর বেশি একদমই যাতে যোজনী না হয়। এই কারণে কিন্তু তুমি যেটা খেয়াল করবে, এই দুইটা কার্বনে কোনো হাইড্রোজেন বসে না। এই দুইটা কার্বনে কি বসে না? কোনো হাইড্রোজেন বসে না। আমি সিম্পল কথায় বলি, এই যে কার্বন, ওর সাথে একটা হাইড্রোজেন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, ওদের কিন্তু কোনো হাইড্রোজেন নেই। কেন? ওদের 4টা হাত কোনটা? 1টা, 2টা, 3টা, 4টা, এই হচ্ছে 4টা হাত। ওর জন্য 1টা, 2টা, 3টা, আর এইটা হচ্ছে একটা 4টা হাত। ঠিক আছে? ওদের জন্য কিন্তু কি নেই? হাইড্রোজেন নাই। ঠিক আছে? কোনো হাইড্রোজেন কিন্তু এদের মধ্যে নাই। আবার এইটা একটা কার্বন, সাথে একটা হাইড্রোজেন, এটা একটা কার্বন, সাথে একটা হাইড্রোজেন, এটা একটা কার্বন, সাথে একটা হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন। এইভাবে হচ্ছে আমাদের C10H8 ন্যাপথালিন যৌগটা তৈরি হয়। কি যৌগ তৈরি হচ্ছে? ন্যাপথালিন যৌগটা তৈরি হচ্ছে। তাহলে এইবার যদি আমাদের আসি, ন্যাপথালিন অণুতে কতটি দ্বিবন্ধন বিদ্যমান, ভালো করে খেয়াল করে, আগের পেছনে হয়তো ছবিটা ক্লিয়ারলি আঁকিনি, এইবার একটু ভালো করে খেয়াল করি। ঠিক আছে? একটু ভালো করে আমরা জিনিসটা হচ্ছে খেয়াল করি। দেখো, আমি যেটা বলবো ভাই সেটা হচ্ছে, তুমি এইখানে একটা দ্বিবন্ধন দাও, দিছি, এখানে দ্বিবন্ধন হবে না, এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দাও, এখানে পাশেরটাতে হবে না, এখানে একটা দ্বিবন্ধন দাও। আমরা কি বলছিলাম? একান্তর দ্বিবন্ধন। তাহলে একটা দিসি, একটাতে হবে না, একটা দিসি, একটাতে হবে না, একটাতে দিসি, একটাতে হবে না। এইবার তুমি কি করবে জানো? তুমি চিন্তা করে দেখো, এই যে কার্বনটা, ওর কিন্তু 4টা হাত ফিল আপ হয়ে গেছে। কেমনে? এই যে একটা হাত, এই যে 2টা হাত, এই যে 3টা হাত, এই যে দেখো 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এই কার্বনটা ভালো করে খেয়াল করো, একটা হাত, 2টা হাত, 3টা হাত, আর হচ্ছে এই যে এই উপর বরাবর কি হচ্ছে, আরো একটা 4টা হাত কিন্তু চলে আসতেছে। তার মানে আমরা বলতে পারি এই দুইটা কার্বনের কিন্তু কোনো হাইড্রোজেন দরকার নেই। বাকি কার্বন গুলার কি আছে ভাই? একটা করে হাইড্রোজেন আছে। বাকি কার্বন গুলার কি আছে? একটা করে কিন্তু অবভিয়াসলি হাইড্রোজেন আমাদের আছে। এখন তাহলে তুমি চিন্তা করো, আমরা এইবার যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমাদের এই জায়গায় একটা দ্বিবন্ধন দিয়ে দিই। তাহলে কি হবে ভাই? এই জায়গায় দ্বিবন্ধন হবে না। এইখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিই, তাহলে এই জায়গায় একটা দ্বিবন্ধন হবে না। তুমি বলতে চাচ্ছ ভাই এইখানে মনে হয় আমাদের একটা দ্বিবন্ধন হবে, এবং তুমি দিয়েও দিলা, কিন্তু ভাই তুমি তো অলরেডি 4টা হাত বসায় ফেলছো, তাহলে এই দ্বিবন্ধন দিবা কেন? এই কারণে কিন্তু আমরা যেটা দেখতে পাই, এইখানে কিন্তু আর কোনো দ্বিবন্ধন আসে না। তাহলে আমরা সুন্দর করে যদি ছবিটা আঁকি, যদি বেনজিন চক্রের মতো করে ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে এই যে দুইটা চক্র, একটাতে দিলাম, একটাতে দিলাম, কিন্তু পাশেরটাতে হবে না, এইখানে দিলাম, এইখানে দিলাম, তাহলে কয়টা দ্বিবন্ধন? 1, 2, 3, 4, 5টা দ্বিবন্ধন। দেখো, এই যে একটা দ্বিবন্ধন, এই যে এখানে 2 নাম্বার দ্বিবন্ধন, এই যে আমাদের যদি কালার চেঞ্জ করি, এই যে এই ভদ্রলোক, এটা হচ্ছে 3 নাম্বার দ্বিবন্ধন, এই যে 4 নাম্বার দ্বিবন্ধন, এই যে আমাদের 5 নাম্বার দ্বিবন্ধন। সো অ্যান্সার কি হচ্ছে? কি, এই যে 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5টা দ্বিবন্ধন। দ্বিবন্ধন কয়টা? 5টা দ্বিবন্ধন। ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার, যে আমাদের এখানে দ্বিবন্ধন কয়টা বলতো? 5টা দ্বিবন্ধন। এইবার যদি আমরা আসি, তাহলে দৃশ্যকল্প থেকে বলা যায়, আচ্ছা এই যে দৃশ্যকল্প আমাদের দিয়ে দিছে, এতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 12টা। তাহলে আমরা বলতে পারি এখানে একটা কার্বন, হাইড্রোজেন কয়টা থাকবে? 2টা হাইড্রোজেন। এখানে একটা কার্বন, হাইড্রোজেন কয়টা? 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 2টা হাইড্রোজেন। এখানে একটা কার্বন, হাইড্রোজেন কয়টা ভাই? 2টা হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি যে এখানে কার্বন কয়টা আছে ভাই? 1, তারপর হচ্ছে 2, তারপরে 3, 4, 5, 6। তাহলে হ্যাঁ, 6টা কার্বন, সবাই কি পাইছে? 2টা করে হাইড্রোজেন, তাহলে C6H12। ঠিক আছে? তাহলে এতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 12। এইবার আমাদেরকে যেটা বলছে যে ভাই, বিটা হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। হ্যাঁ, একটু আগেই দেখলাম বি হচ্ছে কি ন্যাপথালিন, তাই না? একটু আগেই দেখলাম যে বি হচ্ছে কি ভাই বলতো? ন্যাপথালিন। তাহলে ন্যাপথালিনে আমরা জানি যে ন্যাপথালিন অবশ্যই কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ।
এইবার বলছে এ আর বি অ্যারোমেটিক যৌগ না, এটার সাথে একমত হইতে পারলাম না। কেন? এতে তো কোনো একান্তর দ্বিবন্ধনই নাই। এতে কি একান্তর দ্বিবন্ধন আছে? এতে তো ভাই একান্তর দ্বিবন্ধন কিচ্ছু আমরা চোখে দেখতে পারতেছি না, তাহলে একান্তর দ্বিবন্ধন নাই। দ্যাটস ওয়াই অ্যান্সারটা কি হবে বলতো? আমাদের এই জায়গায় 1 আর 2 অ্যান্সার হবে। একটা অপশনকে আমরা ঠিক করে অ্যান্সারটা বানাই দিই, কি বলতো? 1 আর 2 অ্যান্সার হবে। যদি আমরা পরেরটাতে আসি, অ্যারোমেটিক যৌগসমূহ 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। এক্স্যাক্টলি একটু আগেই বলছি যে কোনো অ্যারোমেটিক যৌগ তুমি দেখবে বেনজিনের কাছাকাছি, এবং এটা কিন্তু সমতলীয়। এটার প্রমাণটা দেখতে চাও? এই যে আমি তোমাদেরকে প্রমাণ দেখাই, দেখো ভাইয়া একটু ভালো করে খেয়াল করো। এই যে কাচের যে প্লেটটা দেখতে পারতিছো না, এই কাচের প্লেটটার দিকে খেয়াল করো। আমি যদি একটু হলুদ কালি দিয়ে দেখাই, এই যে এই কাচের প্লেটটার দিকে একটু খেয়াল করো। কাচের প্লেটটা কি একটা সমতল বুঝাচ্ছে। এই সমতলটাই হচ্ছে কি জানো, অ্যারোমেটিক যৌগের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 5, 6, 7 বিশিষ্ট চাকরিক যৌগ হবে, কিন্তু এটার সাথে সাথে এটা কি হইতে হবে? সমতলীয় হবে। এটা কি হইতে হবে বলতো? সমতলীয় হইতে হবে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, 1 নাম্বারটা ঠিক আছে, যে 5, 6, 7 সদস্যের সমতলীয়। একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট অবশ্যই বেনজিন জাতক। হ্যাঁ, তুমি চিন্তা করো, এই যে বেনজিন, এই বেনজিন থেকে তুমি কি করছো জানো? হাইড্রোজেনটাকে সরাই দিছো। হাইড্রোজেনটাকে সরাই দিছো দিয়ে কি করছো ভাই? হাইড্রোজেনটাকে সরায় এই জায়গায় একটা ক্লোরিন নিয়ে আসছো। এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ। আবার ধরো, এই যে বেনজিন ছিল, বেনজিনের এই ক্লোরিনের জায়গায় একটা ওএইচ নিয়ে আসছো, এটাও অ্যারোমেটিক যৌগ। মানে বেনজিন চক্র থাকলে, বাইরে কে থাকুক থাকুক কোনো সমস্যা নাই, বেনজিন চক্র থাকলে, ঠিক আছে, এই বেনজিন চক্র থাকলে সেই হচ্ছে কি বলতো আমাদের অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যান্সারটা কি হবে? 1, 2, 3, তিনটেই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইবার আমরা একটু দেখি, এই জায়গায় একটা কার্বন দেখতে পারতেছি, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। তার মানে 6টা কার্বন, ঠিক আছে। তাহলে এখন বলো 6টা কার্বন কি একটা চক্র তৈরি করছে? সো অবশ্যই অবশ্যই এটাকে আমরা কি বলতে পারি? সাইক্লোহেক্সিন বলতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যারোমেটিক না, মানতে পারলাম না। কারণ কি? একান্তর দ্বিবন্ধন নাই, তাই না? একটা দ্বিবন্ধন আছে কিন্তু একান্তর দ্বিবন্ধন কিন্তু এই জায়গায় নাই। আর আমরা যদি একটু দেখি এর আণবিক সংকেত C6H10, তাহলে একটু দেখি তো সত্যি সত্যি C6H10 কিনা। আমরা যদি হাইড্রোজেন বসাই দেই, এর কাছে 2টা হাইড্রোজেন, এর কাছে 2টা হাইড্রোজেন, এর কাছে 2টা হাইড্রোজেন, এর কাছে 2টা হাইড্রোজেন, এর কাছে কি 2টা হাইড্রোজেন, আর এর কাছে 2টা হাইড্রোজেন, এইরকম হওয়ার কথা ছিল। কিন্তু চিন্তা করো ভাই, এদের মধ্যে তো দ্বিবন্ধন আছে, তাহলে একটা করে হাইড্রোজেন কিন্তু কমে যাবে। কেন? দ্বিবন্ধন থাকার কারণে কি হচ্ছে, আগে 2টা হাইড্রোজেনের সাথে থাকতো, এখন কি হবে? একটা হাইড্রোজেনের সাথে থাকবে। যোজনী 4 করার জন্য, কি করার জন্য? যোজনী 4 করার জন্য। তাহলে আমরা বলতে পারি কার্বন 6টা, ঠিক আছে, বাট হাইড্রোজেন কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ ঠিক আছে, তার মানে 1 আর 3 হচ্ছে এই জায়গায় আমাদের কারেক্ট অ্যান্সার। এইবার যদি আসি, আমাদেরকে বলা হয়েছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্র অনুসারে বিআরসি সম্পৃক্ত যৌগ, বিআরসি সম্পৃক্ত যৌগ, এটা তো মানতে পারলাম না ভাই। বি সম্পৃক্ত, ঠিক আছে, বি সম্পৃক্ত। কারণ কি নাই? কার্বন কার্বন কোনো দ্বিবন্ধন আমরা দেখতে পারতেছি, এটা নাই। কার্বন কার্বন কোনো কি নাই? ত্রিবন্ধন এদের মধ্যে নাই, সো বি সম্পৃক্ত, ঠিক আছে। বাট সি সম্পৃক্ত কথাটা একদম ভুল। তার মানে 1 নাম্বার অপশন বাদ। সি বদ্ধ শিকল, হ্যাঁ চক্র দেখতে পারতেছি, ঠিক আছে। এ অসম্পৃক্ত যৌগ, হ্যাঁ বেনজিন তো অবশ্যই অসম্পৃক্ত, তাই না? এই যে তুমি চিন্তা করে দেখো কতগুলা দ্বিবন্ধন ওর মধ্যে আছে, তাহলে এই ভদ্রলোকের সম্পৃক্ত হওয়ার চান্স 0%, তাই না? একটা দ্বিবন্ধন থাকলেই যেখানে অসম্পৃক্ত, সেখানে আমরা দেখতেছি 3টা দ্বিবন্ধন। সো অবভিয়াসলি কি হবে? 2 and 3 হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এইবার যদি আমরা আসি, আমাদেরকে বলছে যে ন্যাপথালিন একটা হাইড্রোকার্বন অ্যারোমেটিক ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে ন্যাপথালিনটাকে একটু এঁকে ফেলি। এই যে যারা যারা আগে ন্যাপথালিনের গঠনটা বুঝিনি, এই যে খেয়াল করো, কার্বন 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 কার্বন, ঠিক আছে। এইখানে আমাদের একটা চক্র,
এইখানে কি ভাই বলতো, একটা চক্র। তুমি যেটা করবে, এক পাশ থেকে আগে দ্বিবন্ধন গুলো দেওয়া শুরু করো। সাপোজ তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে এখানে দিবে না, এখানে দাও, এখানে দিবে না, এখানে দিয়ে দাও। ওকে ঠিক আছে, দিলাম, ভালো কথা। এখন তুমি চিন্তা করো, তুমি হাত গণনা করো। দেখো, এই কার্বনের একটা হাত কিন্তু ফাঁকা, কেন? এক, দুই, তিন, চার, চার যোজনীর একটা হাত ফাঁকা। ওরও একটা হাত ফাঁকা, কেন? এক, দুই, তিন, এই যে চার, একটা হাত ফাঁকা। ওরও কি এক, দুই, তিন, চার, একটা হাত ফাঁকা। তার মানে ওরও কি এক, দুই, তিন, চার, একটা হাত ফাঁকা। কিন্তু খেয়াল করে এই যে মাঝের দুইটা কার্বন, এদের দিকে খেয়াল করো। এদের এইটা একটা হাত, এইটা একটা হাত, এইটা একটা হাত, এইটা একটা হাত, এর কিন্তু হাত কি হয়েছে, পূরণ হয়ে গেছে। ওর কিন্তু চারটা হাত ফিল আপ, চারটা হাত কি ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, ওরও কিন্তু দেখো চারটা হাত ফিল আপ হয়ে গেছে। কেমনে ভাই, একটু প্রমাণ করেন। এই যে দেখো, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, ওরও কি হয়েছে, চারটা হাত ফিল আপ হয়ে গেছে, তাই না? চারটা হাত কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, ওদের মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন বসবে না, ওদের মধ্যে কোনো হাইড্রোজেন বসবে না। এইবার আমি যেটা করি সেটা হচ্ছে, এই কার্বন, ওরও তো একটা হাত ফাঁকা, হাত ফাঁকা, হাত ফাঁকা, হাত ফাঁকা। তাহলে যে সকল কার্বনে হাত ফাঁকা, তাদের মধ্যে হাইড্রোজেন বসায় দাও। কি বসায় দাও ভাই বলতো? তাদের মধ্যে আমরা হাইড্রোজেন গুলো বসাই দিচ্ছি। ঠিক আছে, হাইড্রোজেন গুলো কি করছি, বসাই দিচ্ছি। দেওয়ার পরে এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে দ্বিবন্ধনটা বসাবে কিভাবে জানো? দেখো, এই কার্বনে তো চারটা হাত ফিল আপ হয়েই গেছে, এখানে তো দ্বিবন্ধন বসবে না। এই কার্বনেও দেখো চারটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে তুমি এই জায়গায় বসাই দাও, এটাকে ফাঁকা রাখো, এই জায়গায় বসাই দাও। তাহলে দিন শেষে আমার গঠনটা কি দাঁড়াচ্ছে, একটা কার্বন, দুইটা কার্বন, তিন, চার, পাঁচ, ছয়, এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এই যে আমাদের গঠনটা দিন শেষে এইরকম একটা গঠন দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের ন্যাপথালিনের গঠন, এইটা হচ্ছে ন্যাপথালিনের গঠন। দেখো, সব কার্বনে হাইড্রোজেন বসছে, শুধু মাঝের গুলোতে বসেনি। এখন তাহলে আমাকে বলতেছে যে এইটাকে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করতে বলছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই জায়গায় আমাদের বেনজিন চক্র আছে কিনা। আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের দুইটা বেনজিন চক্র আছে, তাই তো? বেনজিন চক্র দুইটা আছে, দুইটা বেনজিন চক্র আমাদের আছে। এবং তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাই, একান্তর দ্বিবন্ধন আছে কিনা, একান্তর দ্বিবন্ধন আছে কিনা। হ্যাঁ, একান্তর দ্বিবন্ধন তো অবশ্যই আমাদের আছে, তাই না? এই যে নাই, এই যে নাই, এই যে নাই, আবার আছে, আছে, আছে। এই যে এই জায়গায় আমরা বলতে পারি এই দ্বিবন্ধনটা আছে, এটা আছে, এটা নাই, এটা নাই, এটা আছে, এটা নাই। তার মানে কি, অল্টারনেটিভলি দ্বিবন্ধন গুলা কিন্তু কি হচ্ছে, বসে যাচ্ছে, তাই না? একটার পর একটা দ্বিবন্ধন কিন্তু ঠিকই কি হচ্ছে, বসে যাচ্ছে আর কি। তো তাহলে এখন আমরা যেটা বলতে পারি যে হ্যাঁ, ওদের মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে। ঠিক আছে, এইবার একটু দেখো সমতলীয় চাকরিক কিনা, ন্যাপথালিন সমতলীয় চাকরিক কিনা। তুমি সমতলীয় তো দেখে বুঝতে পারবে না, এটা ল্যাবে করতে হবে। তো দেখা গেছে যে হ্যাঁ, ন্যাপথালিনের যে কার্বন গুলো আছে না, এরা সবাই আসলে সমতলীয়। আর চক্র তো আমরা দেখতেই পারতেছি, তাই না? চক্র যে আছে এটা তো চোখেই দেখতে পারতেছি। সো হ্যাঁ, ঠিক আছে, সমতলীয় চাকরির যোগ্য, কোনো সমস্যা নেই। এইবার তুমি যেটা কাজ করবে ভাই, সেটা হচ্ছে যে আমাদের একান্তর দ্বিবন্ধন আছে সমতলীয় চাকরির যৌগ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাকেল নীতি। ঠিক আছে, কি শিখবো ভাই বলতো? হাকেল নীতি। হাকেল নীতি আমাদেরকে বলছে, ফোরেন প্লাস টু সংখ্যক, ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন যদি থাকে, তাহলে তাকে আমরা বলতেছি কি, তাহলে তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যারোমেটিক যৌগ, তাহলে তাকে আমরা বলতেছি অ্যারোমেটিক যৌগ। ভাইয়া, এনটা কি? এনটা হচ্ছে ভাই পূর্ণ সংখ্যা, এন এর ভ্যালু 0, 1, 2, 3 ইত্যাদি, ডট ডট ডট, যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। ঠিক আছে, এখন তাহলে তুমি কি করবে জানো? তুমি একটু বলো ভাই, এখানে দ্বিবন্ধন কয়টা আছে আমরা একটু গণনা করি। এখানে দ্বিবন্ধন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দ্বিবন্ধন আছে, পাঁচটা দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন যদি পাঁচটা হয়, তাহলে আমাকে একটু বলো ইলেকট্রন কয়টা হবে।
দ্বিবন্ধনের ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন হবে 5 গুণন 2 10টা। ইলেকট্রন কয়টা হবে? 10টা ইলেকট্রন হবে। তাহলে তুমি কি করবে জানো? তুমি করবে যেটা, সেটা হচ্ছে যে লেখা শুরু করো 4n প্লাস 2, 4n প্লাস 2 সমান সমান এই যে 10টা ইলেকট্রন, এরা কি ঘুরছে না? এই ঘূর্ণায়মান ইলেকট্রনকে আমরা কি বলি জানো? সঞ্চারণশীল ইলেকট্রন। যে ইলেকট্রন গুলা ঘোরে তাকে আমরা বলতেছি সঞ্চারণশীল ইলেকট্রন। তাহলে 4n প্লাস 2 সমান সমান কি লেখা যায়? 10 লেখা যায়। তাহলে 4n সমান সমান কি লেখা যায়? 10 মাইনাস 2 সমান সমান 8। n সমান সমান কি লেখা যায়? 8/4 সমান সমান 2। এখন বল 2 কি 2 কি পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি 2 হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে হাকেল তত্ত্ব বলতিছে যদি তুমি 2 এর n এর মানটা পূর্ণ সংখ্যা পাও, যদি তুমি n এর মানটা কি পাও? পূর্ণ সংখ্যা পাও, তাহলে সেইটাকে আমরা কি বলতেছি? অ্যারোমেটিক যৌগ বলতেছি। যদি n এর মানটা আমরা কি পাই? পূর্ণ সংখ্যা পাই, সেটাকে আমরা কি বলছি? অ্যারোমেটিক যৌগ বলছি। দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় বলতে পারি যে আমাদের এই যে ন্যাপথালিন, ন্যাপথালিন হচ্ছে কি একটা অ্যারোমেটিক যৌগ। ন্যাপথালিন কি একটা অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে 100% কনফার্ম। তাহলে একইভাবে আমাদেরকে যদি আরেকটা জিনিস প্রমাণ করতে বলে যে ফেনল একটি অ্যারোমেটিক যৌগ। ফেনল কি জিনিস ভাই? ফেনল হচ্ছে এই যে বেনজিনকে তো এতক্ষণ ধরে আমরা দেখতেছি, তাই না? বেনজিনকে কি আমরা এতক্ষণ ধরে দেখতেছি, এবং বেনজিনের প্রত্যেকটা হাতে কি থাকে ভাই? হাইড্রোজেন থাকে, তাই তো? প্রত্যেকটা হাতে কি থাকে? হাইড্রোজেন থাকে। তুমি যেটা করবা, একটা হাইড্রোজেনকে মুছে দিয়ে এই জায়গায় তুমি একটা OH কে নিয়ে আসবে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফেনল। তাহলে ফেনল কি জিনিস? 6টা কার্বন, হাইড্রোজেন কয়টা ছিল? 6টা, কিন্তু না, 6টা হাইড্রোজেনকে আমরা লিখবো না, আমরা লিখবো হচ্ছে 5টা হাইড্রোজেন, এবং তার সাথে কি থাকবে? একটা OH থাকবে। এই জিনিসের নাম হচ্ছে ফেনল। তাহলে এই যে ফেনলটা, এটা কি একটা অ্যারোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথম কথা, একান্তর দ্বিবন্ধন আছে? হ্যাঁ, একান্তর দ্বিবন্ধন আছে, কোনো সমস্যা নেই। আমরা দেখতেই পারতেছি একান্তর দ্বিবন্ধন আছে, ঠিক আছে। এই যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন নাই, একান্ত দ্বিবন্ধন আছে। 2 নাম্বার, এটা কি সমতলীয় চাকরিক যৌগ? অবভিয়াসলি। কেন? একান্তর দ্বিবন্ধন থাকলেই সমতলীয় চাকরিক যৌগ সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। অবশ্যই কি চাকরিক তো দেখতেই পারতেছি, আর পরীক্ষা করে দেখা গেছে এটা হচ্ছে কি সমতলীয় চাকরিক যৌগ, ঠিক আছে, সমতলীয় চাকরিক যৌগ। এইবার আমরা আসি, ও কি হাকেল নীতি মানছে কিনা একটু চেক দিই। ও কি হাকেল নীতি মানছে কিনা আমরা একটু চেক দিই। তাহলে আমাকে একটু বলো, এখানে দ্বিবন্ধন কয়টা? 1 2 3। দ্বিবন্ধন কয়টা? 3টা দ্বিবন্ধন। দ্বিবন্ধন কয়টা? 3টা দ্বিবন্ধন। তাহলে 3টা যদি দ্বিবন্ধন হয়, আমরা কি বলতে পারি? 6টা ইলেকট্রন যারা ঘূর্ণায়মান। 6টা ইলেকট্রন কি যারা ঘূর্ণায়মান। 3টা দ্বিবন্ধন মানে কি? 6টা ইলেকট্রন যারা ঘূর্ণায়মান। তাহলে আমরা বলতে পারি 4n প্লাস 2 সমান সমান হচ্ছে 6। কেন 6? কারণ 6টা ইলেকট্রন কি করছে? ঘূর্ণায়মান আছে। তাহলে 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 তৈরি করছে। তাহলে 4n সমান সমান কি লেখা যায়? 6 মাইনাস 2 সমান সমান 4। তাহলে 4n সমান সমান 4, n সমান সমান 4/4, কত আসতেছে? 1 চলে আসতেছে। তাহলে 1 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, 1 অবশ্যই কি পূর্ণ সংখ্যা। তাহলে 1 যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এই হাকেল নীতিকে কি করছে? সমর্থন করছে। তাই আমরা বলবো ফেনল একটি অ্যারোমেটিক যৌগ। ফেনল একটি অ্যারোমেটিক যৌগ, এটা আমরা অবভিয়াসলি কি করতে পারি? বলতে পারি, ঠিক আছে। এই যে আমাদের দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ফার্স্ট লেকচার। থ্যাংক ইউ সো মাচ ফর বিকামিং উইথ আস। আশা করি তোমরা অ্যারোমেটিক জিনিসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।